গল্পটা হলো সুমনার, যে সবকিছুকেই নকল করতে ভালোবাসে। ওর এই নকল করার অভ্যাসের জন্য ওর শাশুড়ি আর ওর স্বামী খুবই বিরক্ত ছিল। সুমনার এক বান্ধবী ছিল যার নাম ছিল রিমা। তার বাড়িটা কোনো রাজপ্রাসাদের থেকে কম ছিল না। ও যখনই রিমার বাড়িতে যেত তখনই রিমার ওই সাজানো গোছানো বাড়িটাকেই ও দেখতে থাকত, আর বাড়িতে এসে ওরকমটাই নিজের জন্য করার চেষ্টা করত। সুমনা, এই টাকাটা তো আমি তোমাকে মাসকাবারি জিনিস আনার জন্য দিয়েছিলাম, আর তুমি এই টাকা দিয়ে দামি দামি সোফার কভার আর ঝাড়বাতি কিনে নিয়ে এলে। তুমি তো আগে থেকেই সোফার কভার, ঝাড়বাতি, নানান দামি পেন্টিং এনে লাগিয়েছ। তোমার তাতেও হলো না? তুমি আর কত টাকা এভাবে ফালতু খরচা করে নষ্ট করবে বলো তো? এবার আমি যদি কিছু বলি তখন বৌমার তো আবার খারাপ লেগে যাবে। প্রথমে তো তুমি এত দামি সোফা কিনে নিলে, আর সেই বছরই কিনলে যে বছর তোমার ছেলে মেয়ের বড় স্কুলে অ্যাডমিশন হলো। টাকা পয়সা কোনো গাছে হয় না যে তোমার ইচ্ছা মতো পারলে আর ওড়ালে। সঞ্চয় করতে শেখো, আর এই বাজে খরচার জন্য না বিপদে পড়তে হবে। আমার বান্ধবী রিমাকে দেখো, বাড়িতে ঢুকলেই মনে হয় যে যেন কোনো রাজপ্রাসাদে এসে পড়েছি। আর একটা হলো আমার বাড়ি, যেখানে একটা ভালো খাট পর্যন্ত নেই যে একটা ভালো চাদর পাতবো। সুমনা কারোর কথাই শুনতো না, ওর যা মনে আসতো ও তাই করতো। একদিন সুমনা রিমার সাথে ওর ননদ পল্লবীর বাড়িতে যায়। রিমার ননদ পল্লবী খুবই ধনী ছিল। পল্লবী, এটা আমার বান্ধবী সুমনা। ওর খুব ইচ্ছা ছিল যে আমি তোমার সাথে ওর দেখা করাই, তাই আজকে নিয়ে এসেছি। খুব ভালো করেছো তোমরা এসেছো। আমি সবার জন্য চা জলখাবার আনাচ্ছি। রামু, সবার জন্য চা আর জলখাবার নিয়ে এসো। পল্লবী, তোমার রান্নাঘর তো খুব ঝলমল করছে। পল্লবীর রান্নাঘর পুরো কাচের, তাই এত ঝলমল করছে। আরে কদিন আগেই তো পল্লবী গোটা রান্নাঘরটা কাঁচ দিয়ে বানিয়েছে। আসলে আমার একটা বান্ধবীর রান্নাঘর না কাঁচ দিয়ে বানানো ছিল, আর ওটা দেখেই আমার খুব পছন্দ হয়েছিল। তাই আমিও ভাবলাম আমার রান্নাঘরটা পুরো কাচের বানিয়ে নিই। এই কিছুদিন হলো আমার এই রান্নাঘর বানানো হয়েছে। কাচের রান্নাঘর দেখে সুমনার চোখ ঝলমল করে উঠল, আর সে ভাবল সেও কাচের রান্নাঘর বানাবে। তাই বাড়িতে গিয়ে সুমনা এই ব্যাপারটা নিয়েই জেদ ধরে, আমি কাচের রান্নাঘর বানাবো। কি? কাচের রান্নাঘর? আরে কাজ যে কত ঠুনকো সে তুমি জানো না? আর তার জন্য কত টাকা লাগবে তোমার কোনো আইডিয়া আছে? রিমার ননদও তো বানিয়েছে, ওদের বাড়িতে কেউ তো ওকে বারণ করেনি। রিমার ননদের কাছে অনেক টাকা আছে, তাই ওরা ইচ্ছা মতো যা খুশি বানাতে পারে। কিন্তু আমাদের কাছে যে অত টাকা নেই বৌমা। ছেলেটা আমার একাই রোজগার করে, আর তুমি যখন তখন যা খুশি ওকে খরচা করতে বলো। তোমরা না শুধু বাহানা করো। আরে আমারও আমার বান্ধবীদের কাছে সম্মান চাই, আর সেটা তখনই হবে যখন ওদের মতো জিনিস আমার বাড়িতেও থাকবে। পরের মাসে রিমার ননদ আমার বাড়িতে আসছে, তাই আমিও ওকে দেখাতে চাই যে আমার রান্নাঘরও কাচের। সুমনা কোনোভাবেই মানতে চাইছিল না, যেভাবেই হোক ওকে কাচের রান্নাঘর বানাতেই হবে, আর এই নিয়ে সে রোজ ঝামেলা করত। এরপর অনিল কিছু টাকা ধার করে লোক ডেকে কাচের রান্নাঘর বানাতে বলল, আর কদিনের মধ্যেই ঝকঝকে রান্নাঘর তৈরি হয়ে গেল। সেই পর্যন্ত তো ঠিকই ছিল, কিন্তু একদিন যখন পাড়ার ছেলেরা ক্রিকেট খেলছিল তখনই একটা ছেলে এত জোরে বল মারল যে বল রান্নাঘরের কাছে গিয়ে লাগলো, আর খানিকটা কাচ ভেঙে গেল। হে ভগবান, কি হলো? কিছু ভেঙে গেল নাকি? ঠামা, নিচে না বাচ্চারা ব্যাট বল খেলছিল, ওখান থেকে বল এসে লেগে রান্নাঘরের কাজ ভেঙে গেল। তোর লাগেনি তো? রান্নাঘরে কেউ ছিল না তো? ঠাম্মি, রান্নাঘরে তো কেউ ছিল না, মা তো বাজারে গেছে। তখনই সুমনা আর অনিল চলে আসে। আরো বানাও কাচের রান্নাঘর। দেখো গিয়ে রান্নাঘরের কি অবস্থা। ছেলেরা বল মেরে রান্নাঘরের কাজ ভেঙে দিয়েছে, এবার ঠিক করাও আবার। আর ঠিক যদি না করাও কুকুর বিড়াল সব রান্নাঘরে ঢুকে পড়বে। পাড়ার বাচ্চারা না খুব বদমাইশ হয়ে গেছে, আমি এখনই গিয়ে বলছি ওদের। শোনো, বাচ্চাদের বকে কোনো লাভ হবে না। দোষটা তোমারই যে তুমি কাজ দিয়ে রান্নাঘর বানিয়েছ। সুমনা, পাড়ার মধ্যে এ ধরনের রান্নাঘর মানায় না। এগুলো সেখানে মানায় যেখানে বেশি লোক যাতায়াত করে না। তুমি এত জ্ঞান দিচ্ছ কেন? তাড়াতাড়ি যাও, লোক ডেকে নিয়ে আসো, রান্নাঘরটা ঠিক করতে হবে তো, তাতে যত টাকাই লাগুক না কেন। দেখতে দেখতে গরমকাল চলে এলো, আর রোদ রান্নাঘর দিয়ে ঘরে ঢুকতে লাগলো। সুমনা পর্দা লাগিয়ে দিয়েছিল, তা সত্ত্বেও রান্নাঘরে খুবই গরম ছিল, যাতে ওর রান্নাঘরে অস্বস্তি বোধ হতে লাগলো। আর এই কারণেই ওর আর কাছে রান্নাঘরটা খুব একটা ভালো লাগছিল না, ও বিরক্ত হয়ে গিয়েছিল। বৌমা, কি হয়েছে? তুমি এত ঘামছো কেন? কাঁচ দিয়ে না খুব বেশি গরম আসছিল, তাই আমি ঘেমে গেছি। আসলে কাঁচ দিয়ে তো খুব রোদ ঢোকে, ভাবলাম রান্নাটা সন্ধেবেলাতেই করব, এখন খুব রোদ ঢুকছে তো। যেটা তোমার ইচ্ছে। ছেলেমেয়েরা স্কুল থেকে এসে তো কিছু খেতে চাইবে, বাইরে থেকে আনিয়ে নাও। গরমে দুপুরে সুমনা একদমই রান্নাঘরে ঢুকতে পারত না, কারণ রোদের জন্য কাঁচ গরম হয়ে যেত।
জেদ করে ও রান্নাঘর কাচের তো বানিয়ে নিয়েছিল, কিন্তু এখন ও নিজেই বিরক্ত হয়ে যাচ্ছে। একদিন সন্ধেবেলা রিমা তার ননদকে নিয়ে সুমনার বাড়িতে আসে। কি, তুমি কাঁচ দিয়ে রান্নাঘর বানিয়ে নিয়েছো? খুব ভুল করেছো তুমি। আমি নিজেই তো কাঁচের রান্নাঘর ভেঙে মডিউলার কিচেন বানিয়েছি, যাতে হাওয়া বাতাস ঢুকতে পারে। বেশিরভাগ কাজ পাথর আর কাঠ দিয়েই করিয়েছি, কাঁচ খুব কমই ব্যবহার করিয়েছি। কাঁচ দিয়ে যে রোদ আসে, আমি তো শখ করে বানিয়েছিলাম, কিন্তু পরে খুব বিরক্ত হয়ে গেছি, তাই ভেঙে দিয়ে নতুন বানিয়েছি। তুমি একবার এসে দেখো আমার নতুন রান্নাঘরটা। রিমার ননদ পল্লবীর কথা শুনে সুমনার মুখটা ফ্যাকাশে হয়ে যায়, আর সে বুঝতে পারে যে নকল করে তার কোনো লাভই হলো না, বরং নকল করে কাঁচের রান্নাঘর বানিয়ে সে আজকে পস্তাচ্ছে। অনিল খুব ভালো স্বভাবের ছেলে ছিল, সে সুমনাকে ভালোবাসত, রেসপেক্টও করত। ও আরেকবার রান্নাঘরটাকে ঠিক করিয়ে দেয়। মা, আই এম সরি। আমি জানি আমার এই নকল করার অভ্যাসের জন্য অনেক টাকা বাজে খরচা হয়ে গেছে। আজকে থেকে আমি প্রমিস করছি যে আমি কখনো কারোর নকল করব না। আমার যে জিনিসটার প্রয়োজন হবে আমি তার উপরেই খরচ করব। এই না হলে আমার বুদ্ধিমতী বৌমা। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। এরপর থেকেই সুমনা নিজের স্বভাবকে পরিবর্তন করে আর অন্যের নকল করা ছেড়ে দেয়। এখন থেকে যে জিনিসটা ওর সত্যি দরকার হতো, ও সেই জিনিসটার ওপরেই পয়সা খরচা করত। বিট্টু, রুহি, এদিকে আয়। মা, একটু খেলতে দাও না, একটাই তো সানডে। চুপ কর, আগে বল আমি এখানে আটা রেখে গেছিলাম, কে এতে জল ঢাললো? তুই বল রুহি, তুই এটা করেছিস তাই না? তুই এতে জল ঢেলেছিস, সত্যি কথা বল, তুই ঢেলেছিস, সত্যি করে বল বলছি। না মা, আমি একদম এসব করিনি, আমি তো আমার পুতুল নিয়ে খেলছিলাম। আচ্ছা, এইসব কাণ্ড তাহলে এই জানলা দিয়ে হয়েছে। আজকে সুনিতার রক্ষে নেই। যা, তোরা দুজন খেলবি যা, আমাকে রান্না করতে হবে। অনিতা আর সুনিতা দুজন যা ছিল, অনিতা বড় বউ আর সুনিতা ছোট বউ। দুজনার ঘর আলাদা ছিল, কিন্তু রান্নাঘর প্রায় একই ছিল, কারণ দুটো দেওয়ালের মাঝখানে একটা জানলা ছিল। সেজন্যই যে কোনো জিনিস এপার ওপার হতে পারত, আর সেই সুযোগটাই অনিতা আর সুনিতা নিত। কখনো অনিতা সুনিতার কাজকে খারাপ করে দিত, আবার কখনো সুনিতা অনিতার কাজকে খারাপ করে দিত, আর এই কারণেই দুজনের মধ্যে হামেশাই ঝগড়া লেগে যেত। আর সেজন্যই ওদের শাশুড়ি কমলা খুবই দুশ্চিন্তায় থাকত। আরে সুনিতা, এ তুমি কি চা বানালে? চিনির বদলে নুন দিয়ে দিলে। তুমি কি চা বানানোটাই ভুলে গেলে? কি বললে? চায়ের মধ্যে নুন? আমি কিন্তু চিনি দিয়েছিলাম। দাও, আমাকে দাও, আমি খেয়ে দেখি। এই বলে সুনিতা চাটা মুখে দিতেই সঙ্গে সঙ্গে ফেলে দিল। আমি জানি এটা কে করেছে। আজকে অনিতা দিদিকে আমি একদম ছাড়বো না। অনিতা দি, ও অনিতা দি, ও কোথায় গেল? গেলটা কোথায়? ও, আজকে ফুলকপি আলুর তরকারি হচ্ছে, দাঁড়া দেখাবো মজা। সুনিতা গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে ফুলকপি আর আলুর তরকারি পুরো পুড়ে যায়। অনিতা বৌমা, রান্নাঘরে কোনো কি তরকারি বসানো ছিল? পুড়ে যাওয়ার গন্ধ আসছে যে। হ্যাঁ, আলুকপির তরকারি হচ্ছিল তো, কিন্তু আমি তো আজ আস্তে করে রেখেছিলাম। অনিতা রান্নাঘরে গিয়ে দেখে আজ বাড়ানো আর তরকারি পুড়ে গেছে। গ্যাস কে বাড়িয়ে দিল? আমি তো অল্প আঁচ করে রেখে গেছিলাম। এটা নিশ্চয়ই সুনিতার কাজ। সুনিতা, এই গ্যাস তুমি বাড়িয়ে দিয়েছো তাই না? হ্যাঁ, আমি বাড়িয়ে দিয়েছি। আর তুমিও তো আমার চায়ের মধ্যে নুন ঢেলে দিয়েছিলে। আচ্ছা, তুমিও তো আমার আটার মধ্যে জল ঢেলে দিয়েছিলে। আর কাল কাল যে তুমি আমার মাছের ঝোলে চিনি ঢেলে দিলে, সেটা ভুলে গেলে বুঝি? বলার তো আমার কাছে অনেক কিছুই ছিল, কিন্তু আমি সেগুলো বলবো না। আজকে যা করে নিয়েছো, এরপর আর কিন্তু এইসব করবে না। নাও, আবার দুজনার ঝগড়া করা শুরু করে দিল। আমার তো মনে হচ্ছে যত ঝামেলার মূল হলো ওই জানলাটা। বাবা রমেশ, তোদের কবে থেকে বলছি ওই জানলাটা বন্ধ করে দেওয়ার জন্য। না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি, কিন্তু তোরা তো কেউ আমার কথা শুনিসই না। আচ্ছা ঠিক আছে মা, আমার অফিসে 2-1 দিনের কাজ আছে, কাজটা শেষ হোক, শেষ হলে মিস্ত্রিকে ডেকে আমি জানলাটা বন্ধ করে দিচ্ছি। অনিতা আর সুনিতার ঝগড়ার জন্য বাড়িতে অশান্তি বেড়েই চলছিল। কিছুদিনের মধ্যে ছেলেরা জানলা বন্ধ করার কথা ভুলে গেলে ওদের মধ্যে আবার ঝগড়া বেঁধে যায়। অনিতা দিদি না ভয় দেখিয়ে জোর করে ওই টিকটিকিকে আমার এদিকে পাঠিয়েছে। আমি তো টিকটিকিকে ভয় পাই। আরে তোমরা দুজন টিকটিকি নিয়ে ঝগড়া করছো? টিকটিকি তো এদিক ওদিক যাবেই। টিকটিকি তো সারা ঘরে এদিকে ওদিকে ঘুরে বেড়াবে। তুমি কি জীবজন্তুকে বাঁধতে পারবে? আজকে নিজের রান্নাঘরে টিকটিকি গেছে তাই মুখে বুলি ফুটেছে। আর সেদিন যখন তুমি রান্নাঘরে আলমারি পরিষ্কার করছিলে, সেখান থেকে ইঁদুর যখন আমার রান্নাঘরে এলো, তার বেলা যত সব।
এই শুনে শাশুড়ি খুব রাগ হয় আর তিনি নিজের 2 ছেলেকে ডেকে পাঠান। ব্যাস, তোমরা আর কোনো কথা বলবে না, যা করার আমিই করব। রমেশ, মুকেশ, তাড়াতাড়ি যা, মিস্ত্রিকে ডাক, এই জানলাটা আজকেই বন্ধ কর। এরপর ঝটপট মিস্ত্রিকে ডাকা হলো আর রান্নাঘরে জানলা বন্ধ করে দেওয়া হলো। কিন্তু জানলাটা বন্ধ হয়ে যাওয়ায় 2 বউর মন খুবই খারাপ হয়ে যায়, কারণ ওদের কাছে সময় কাটানোর জন্য আর কিছুই ছিল না। দুজনে ছেলেমেয়েরা সকালবেলা স্কুলে চলে যেত, শাশুড়ি পুজো করতে চলে যেতেন আর দুজনের হাজবেন্ড অফিসে চলে যেত। আর 2 বউ বাড়িতে কখনো বিছানায় বসে আরাম করত, কখনো বা রান্নাঘরে রান্না করত। আর দুজনে যখন জানলার দিকে তাকাতো তখন দেখতো মিস্ত্রি জানলা বন্ধ করে দিয়ে গেছে। আর এই জন্যই দুজনে খুব উদাস হয়ে পড়ল। বিকেলবেলা ওরা যখন সবজি কিনতে বেরোলো তখন একে অপরকে দেখতে পেল। নমস্কার দিদি, কেমন আছো গো? আমি ভালো আছি সুনিতা, তুই বল, তুই কেমন আছিস? আমিও ঠিক আছি। কোথায় যাচ্ছ এখন? আমি বাজারে যাচ্ছিলাম। বিট্টু আর রুহি বলল রাত্রিবেলা ঢ্যাঁড়সের তরকারি খাবে, তাই ঢ্যাঁড়স কিনতে যাচ্ছি। আর তুমি কোথায় যাচ্ছ গো? আমি মটর পনির কিনতে যাচ্ছিলাম। আজকে বাবলু আর পিঙ্কি মটর পনির খাবে বলেছে। আচ্ছা, তাহলে চলো দুজন একসাথেই যাই। হ্যাঁ হ্যাঁ, চলো একসাথেই যাই। দুজনে একসাথে বাজারে গেল, কিন্তু বেশি কথা বলল না, কারণ দুজনের মনের মধ্যেই একটু সংকোচ ছিল। কিছুদিন আগেই তো এরা সারাদিন ঝগড়া করত, তাই কথা বলার বিশেষ কিছু ছিল না। ওরা বাড়িতে চলে এলো। এদিকে অনিতা ঢ্যাঁড়সের তরকারি বানাতে লাগলো আর সুনিতা মটর পনির। কিন্তু কিছু একটা শূন্যতা তো ছিল, আর সেটা হলো একে অপরকে দেখতে না পাওয়া। মা, কাকির ঘর থেকে মটর পনিরের গন্ধ আসছে। আমার তো জিভে জল এসে যাচ্ছে। আজকে ঢ্যাঁড়সের তরকারি দিয়ে রুটি খাও, কালকে আমি মটর পনির বানিয়ে দেব। মা, ঢেঁড়সের তরকারি তো বাবলুরও খুব পছন্দ, আর তোমার হাতের রান্না হলে সে তো ওটা চেটে পুটে খায়। হ্যাঁ খায় তো, একটু কি দিয়ে আসবো? সে তোমার ইচ্ছে হলে দিয়ে এসো। এইদিকে সুনিতাও ঠিক এরকমই কিছু ভাবছিল। কি হলো মা, তুমি না বিট্টুদার জন্য মটর পনির নিয়ে যাচ্ছিলে, এখনো যে গেলে না? হ্যাঁ, এই তো যাচ্ছি। সুনিতাও জানতো না যে অনিতা ওকে ঢ্যাঁড়সের তরকারি দিতে আসছে, তাই দরজা খুলে দুজনেই অবাক হয়ে গেল। সুনিতা, তুই? হ্যাঁ দিদি, ওই বিট্টুর মটর পনির ভালো লাগে তো, তাই দিতে এলাম। হ্যাঁ, আর আমিও না বাবলুর জন্য ঢ্যাঁড়সের তরকারি এনেছি, ওর তো এই তরকারিটা ভালো লাগে। একে অপরকে তরকারি দেওয়ার সময় ওদের দুজনের চোখে জল এসে গেল। রান্নাঘরের জানলা বন্ধ হয়ে যাওয়ার পর বাড়ির পরিবেশ একদম শান্ত হয়ে গিয়েছিল। এরপরে খুব তাড়াতাড়ি ওরা দুজনের রান্নাঘরের একাকিত্বটা অনুভব করছিল। আগে ওরা যেমন দুজনে রান্নাঘরে থেকে একে অপরের প্রতি খুনসুটি করে মজা পেত, কিন্তু এখন ওরা সম্পূর্ণ একা। কিছুদিন দূরে থেকে ওরা বুঝতে পারল যে লড়াই হলেও একসাথে থাকার মজাটাই আলাদা। দুজনে এটা বুঝে গেছিল যে একে অপরকে ছাড়া ওরা কতটা একা। অনিতার সুনিতা নিজেদের ভুল মেনে নিল আর প্রতিজ্ঞা করল যে ওরা আর কোনোদিন ঝগড়া করবে না। দুজনের এই মিলমিশ দেখে শাশুড়ি সিদ্ধান্ত নেয় যে জানলাটা আবার খুলে দেবে, আর তার ফলে আবার সবার মুখে হাসি ফিরে এলো। আর এইভাবেই ওদের বাড়িতে আবার খুশির মেজাজ ফিরে এলো। আর ওই জানলাটা এখন হয়ে উঠল ওদের বন্ধুত্ব আর ভালোবাসার প্রতীক। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।